আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করব। তার মধ্যে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব টাইপ 1 নিয়ে। টাইপ 1-এ আমরা রেখেছি হচ্ছে আমাদের রেওয়ামিলের ধারণা, উদ্দেশ্য, রেওয়ামিলের নমুনা ছক এবং রেওয়ামিল প্রস্তুতের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো নিয়ে। এবং আমাদের এই টাইপ 1-এ 1 থেকে 30 পর্যন্ত সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তোমরা এটা ইতিমধ্যে সবাই জানো যে আমরা আমাদের এমসিকিউগুলোর গুরুত্ব বোঝানোর জন্য তারকা চিহ্ন ব্যবহার করেছি। অর্থাৎ তোমরা আমাদের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্নে দেখবা 2 স্টার, 1 স্টার, 3 স্টার এরকম করে কিন্তু আমরা তারকা চিহ্ন ব্যবহার করেছি। এছাড়াও প্রশ্নের অধিক গুরুত্ব বোঝানোর জন্য আমরা লাল রং এবং কালো রং দুই রঙেই কিন্তু আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোকে বিভক্ত করেছি এবং তোমরা তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু এমসিকিউগুলো এইভাবে বিভক্ত আকারেই কিন্তু তোমরা পেয়ে থাকবা। আচ্ছা, আমরা আলোচনায় চলে আসি। আমাদের ক নম্বর প্রশ্নে 1 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে রেওয়ামিলের মুখ্য উদ্দেশ্য কোনটি? অর্থাৎ আমরা রেওয়ামিলটা আসলে কি উদ্দেশ্যে তৈরি করে থাকি, আমাদের রেওয়ামিলের মুখ্য উদ্দেশ্য কোনটি? রেওয়ামিলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করা। দেখো, একটা হচ্ছে রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য, রেওয়ামিলের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এরপরে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করাটাকে কিভাবে সহজ করা যায়, কিভাবে অনেক বেশি সহজে আমি যেন আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে পারি ওই ব্যাপারটাতে আসলে সহযোগিতা করা। 2 নম্বরে দেখো কি বলা আছে, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে কি অন্তর্ভুক্ত হবে? দেখো, রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে পণ্য ক্রয়, এটা অন্তর্ভুক্ত হবে সমাপনী দেনাদার, এটা অন্তর্ভুক্ত হবে। তাহলে 1 ও 3 এটা অন্তর্ভুক্ত হবে। আমাদের প্রারম্ভিক সম্পদ বলতে কোনো কিছু রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, এই জিনিসগুলো আমার রেওয়ামিলে, প্রারম্ভিক মণিহারি, এই জিনিসগুলো কি হয় না, আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 3 নম্বরে কি বলা আছে দেখো, কোন হিসাবটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে? এখানে একটু মনে রাখা লাগবে, রেওয়ামিলে সম্পদ, ব্যয়, উত্তোলন এই হিসাবগুলো আমাদের রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। তারপরে হচ্ছে আমাদের আয়, দায়, মূলধন এই হিসাবগুলো আমার রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে। কোন দিকে বসবে ভাইয়া? ক্রেডিট দিকে বসবে। তাহলে বলছে কোন হিসাবগুলো রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আচ্ছা, এই লজিকটা এখানে খাটতেছে না, আমাদের আরেকটা ছোট লাইন মনে রাখা লাগবে, সেটা হচ্ছে কি হবে ভাইয়া? বলছে কোনটা ডেবিট দিকে, তাই না? তাহলে আমাদের একটা লাইন মনে রাখা লাগবে, সেটা হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হয়। ভাইয়া কি মনে রাখা লাগবে? পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হয়। তাহলে পাওনাদারের বাট্টা সঞ্চিতিটাকে কি করতে হবে? ডেবিট করে দিতে হবে। তাহলে এই যে দেখো, কোন হিসাবটি ডেবিট হবে? আমাদের পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এটাকে আমরা ডেবিট করে দিব। রেওয়ামিল প্রস্তুত করার উদ্দেশ্য কোনটি? রেওয়ামিল প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে আমাদের লেনদেন নির্ভুলভাবে লিপিবদ্ধ করা। আমাদের লেনদেনগুলোকে কি করা? নির্ভুলভাবে, পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করাটা হচ্ছে আমাদের রেওয়ামিলের অন্যতম প্রধান একটা উদ্দেশ্য। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এরপরে আমাদের এখানে আছে হচ্ছে 6 নম্বরে কি বলছে, প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। প্রতিটি হিসাবের শিরোনাম, প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয় কিসে ভাই? রেওয়ামিলে। অর্থাৎ মনে করো ক্রয় হিসাবের শিরোনাম দিয়ে আমি ক্রয় হিসাবের সবগুলো ক্রয় হিসাবের মোট জেরটা আমরা লিখি, দেনাদার হিসাব লিখে দেনাদারের মোট জেরটা আমরা লিখি। তো শিরোনাম প্রদান করা হয় মূলত রেওয়ামিলের মাধ্যমে। কোনটি প্রস্তুত করা জরুরি নয়? কোনটি প্রস্তুত করা আমার জন্য জরুরি নয়? সেটা হচ্ছে কি, রেওয়ামিলটা প্রস্তুত করা আমাদের জন্য আসলে জরুরি কিছু না। এরপর দেখো, রেওয়ামিল কিসের ব্যালেন্স দ্বারা
প্রস্তুত করা হয়, আমরা এটা সবাই জানি। রেওয়া মিল খতিয়ানের উদ্ধৃত্যের দ্বারা আমরা কি করি, রেওয়া মিলটা প্রস্তুত করি। তার কারণ খতিয়ানে যে ক্রয় হিসাব, ব্যাংক হিসাব, পাওনাদার হিসাব, দেনাদার হিসাব, ভাড়া হিসাব, বেতন হিসাব, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যে হিসাবগুলো বের হয়, এই ইন্ডিভিজুয়াল হিসাবগুলোকে আমরা কি করি, আমরা পরবর্তীতে রেওয়া মিলে ডেবিট ক্রেডিট এভাবে দুই ভাগে বিভক্ত করে লিখি, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 9 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে রেওয়া মিল প্রস্তুত হয় কোনটির সাহায্যে? রেওয়া মিল প্রস্তুত করা হয় আমাদের খতিয়ানের সাহায্যে। ভাইয়া, রেওয়া মিল প্রস্তুত করা হয় কোনটির সাহায্যে? রেওয়া মিলটা আমাদের প্রস্তুত করা হয় আমাদের খতিয়ানের সাহায্যে। কিসের সাহায্যে? খতিয়ানের সাহায্যে। 10 নম্বর প্রশ্নে বলেছে রেওয়া মিল তৈরির মুখ্য উদ্দেশ্য কোনটি? রেওয়া মিল তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে রেওয়া মিল তৈরির মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে চাই। ভাইয়া, আমি একটু তোমাদেরকে বলে নিচ্ছি, দেখো যেই প্রশ্নগুলো আমাদের জন্য জ্ঞানমূলক, অর্থাৎ যেই প্রশ্নগুলো বলা যায় এক কথায় মুখস্থ, ওই প্রশ্নগুলো আমি খুব একটা ব্যাখ্যা করতে পারছি না, হ্যাঁ, কারণ এগুলো তো আসলে মুখস্থর মতো, এটাকে আসলে খুব একটা আসলে ব্যাখ্যা করার সুযোগ থাকে না। তবে তোমরা এতটুকু নিশ্চিত থাকতে পারো যেই প্রশ্নটাতে আসলে 1%ও ব্যাখ্যা করার চান্স রয়েছে, আমি ওই প্রশ্নটা তোমাদেরকে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করেই তোমাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা চলে যাই 10 নম্বর প্রশ্নের পরে আমাদের প্রশ্ন নাম্বার 11 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা দেখি। 11 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে রেওয়া মিল প্রকৃতপক্ষে একটি পরিপূর্ণ হিসাব, খতিয়ানের হিসাব সমূহের উদ্ধৃত্যের তালিকা, হিসাবের অবিচ্ছেদ্য অংশ, চূড়ান্ত হিসাবের প্রাথমিক স্তর। এটা বোঝাই যাচ্ছে খতিয়ানের হিসাবের উদ্ধৃত্যের তালিকা। আমাদের রেওয়া মিল কি? রেওয়া মিল হচ্ছে খতিয়ানের হিসাব সমূহের উদ্ধৃত্যের তালিকা। 12 নম্বর প্রশ্নে বলেছে কোন নিচের কোনটির মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়? আমরা সবাই জানি রেওয়া মিলের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 13, বলা আছে নিচের কোনটির দ্বারা রেওয়া মিল বোঝায়? রেওয়া মিল আসলে আমাদের খতিয়ানের উদ্ধৃত্যগুলোর একটা তালিকা, খতিয়ানের উদ্ধৃত্ত বা জেরের তালিকা, জেরের তালিকা, তাই না? তাহলে খতিয়ানের উদ্ধৃত্যের তালিকা নিচের কোনটি দ্বারা রেওয়া মিল বোঝায়? খতিয়ানের উদ্ধৃত্যের তালিকা দ্বারা। হিসাবের গাণিতিক ভুল সহজে ধরা পড়ে নিচের কোনটিতে? আমরা যদি হিসাবে কোনো ভুল করে থাকি, সেই ভুলটা আলটিমেটলি আমাদের এসে ধরা পড়বে কোথায়? ধরা পড়বে রেওয়া মিলে এসে ধরা পড়বে। কোথায়? রেওয়া মিলে এসে এই ভুলগুলো আমাদের ধরা পড়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে বলেছে প্রকৃতপক্ষে রেওয়া মিল কি? প্রকৃতপক্ষে রেওয়া মিল একটা তালিকা। প্রকৃতপক্ষে রেওয়া মিল একটা তালিকা। কার তালিকা? খতিয়ানের উদ্ধৃত্ত সমূহের, খতিয়ানের উদ্ধৃত্ত সমূহের তালিকা। এই কি? খতিয়ানের উদ্ধৃত্ত সমূহের একটা তালিকা, তাই না? ওকে, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 16 নম্বর প্রশ্নে বলেছে যে রেওয়া মিল কখন প্রস্তুত করা হয়? রেওয়া মিল কখন প্রস্তুত করা হয়? রেওয়া মিল প্রস্তুত করা হয় মূলত আমাদের আর্থিক বিবরণী তৈরি করার তার আগ মুহূর্তে। আর্থিক বিবরণী প্রস্তুত করার আগ মুহূর্তে আমরা কি করি? রেওয়া মিল প্রস্তুত করি। তো রেওয়া মিল আর আর্থিক বিবরণী আসলে আমাদের হিসাবকালের শেষে তৈরি করা হয় বলে আমরা এখানে লিখব হিসাবকালের শেষে। কখন রেওয়া মিল প্রস্তুত করা হয়? দেখো, যেহেতু আমরা রেওয়া মিলকে বলছি যে রেওয়া মিল হচ্ছে একটি খতিয়ানের জের সমূহের তালিকা, সেহেতু খতিয়ান না করা হইলে আমরা কিন্তু রেওয়া মিল প্রস্তুত করতে পারবো না। সেহেতু আমরা যদি খতিয়ান প্রস্তুত করতে না পারি, আমরা কিন্তু রেওয়া মিলটা প্রস্তুত করতে পারবো না। এই জন্য কখন রেওয়া মিল প্রস্তুত করা হয়? খতিয়ান প্রস্তুত করার পরে বা খতিয়ানের পরে, তাই না?
আচ্ছা, রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য হলো, আমরা আসলে রেওয়া মিলটা কেন প্রস্তুত করতেছি, রেওয়া মিলটা করার উদ্দেশ্যটা আমাদের কি, তাই না? রেওয়া মিলটা প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে আমরা রেওয়া মিলের মাধ্যমে আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার চেষ্টা করি, অর্থাৎ আমাদের লেনদেনে কোথাও কোনো ভুল রয়েছে কিনা সেই জিনিসটা আমরা আসলে উদ্ঘাটন করার চেষ্টা করি। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের সুবিধার্থে কোনটি প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা যেন সহজ হয়, সুবিধা করা যায়, এই জন্য আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। এই জন্য আমরা কি করে থাকি ভাইয়া? এই জন্য আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। 20 নম্বর প্রশ্নের দিকে আমরা তাকাবো। রেওয়া মিলের উদ্দেশ্য কয়টি? ভাইয়া আমরা যে রেওয়া মিলগুলো প্রস্তুত করি, এই রেওয়া মিলগুলো প্রস্তুত করার উদ্দেশ্য আসলে কয়টা? আমরা পাঠ্য বইয়ে তাকাইলে দেখব যে আমাদের রেওয়া মিল প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে মূলত 6টি। আচ্ছা, এরপর দেখো সমন্বিত ক্রয় বের করার একটা সূত্র জানতে চাইছে। সমন্বিত ক্রয় এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, তাই না? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। তাহলে 21-এর উত্তর কত? 21-এর উত্তর হচ্ছে গ, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 22। বলা আছে কোনটির স্বীকৃত কোনো ছক নাই? রেওয়া মিল, আমরা যে রেওয়া মিল প্রস্তুত করি, ক্রমিক নং, বিবরণ বা হিসাব খাতের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই ছকটা আমরা আমাদের মতো বানায় নিছি, তৈরি করে নিছি। অ্যাকচুয়ালি রেওয়া মিল প্রস্তুত করার জন্য কোনো নিয়ম সিদ্ধ কোনো ছক নেই, অর্থাৎ এই নিয়মেই এই ছকে আমাকে রেওয়া মিলটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আসলে আমাদের নাই। এরপর আছে কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? সেটা হচ্ছে প্রারম্ভিক মণিহারিটা আমরা আসলে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে পারি। এটাও অ্যাকচুয়ালি অন্তর্ভুক্ত হয় না, মানে এক হিসাবে এটাকে আমরা ইনক্লুড করতে পারি না, বাট আমরা ধরে নিচ্ছি এটাকে আমরা অন্তর্ভুক্ত করি। বাট সম্ভাব্য দায়, তারপর হচ্ছে সম্ভাব্য সম্পদ, তারপর হচ্ছে প্রারম্ভিক পাওনাদার, এগুলো আমাদের রেওয়া মিলে কখনোই অন্তর্ভুক্ত হয় না, কখনোই কি হয় না? অন্তর্ভুক্ত হয় না। এরপরে চলে যাব আমরা 23 নম্বরের পরে আমাদের প্রশ্ন নাম্বার 24 নম্বর প্রশ্ন বলেছে সমাপনী হাতে নগদের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত থাকে? সমাপনী হাতে নগদের মধ্যে প্রারম্ভিক হাতে নগদ অন্তর্ভুক্ত থাকে। এখন হাতে নগদের আরেক নাম হচ্ছে নগদ তহবিল, মনে রাখবা। নগদ তহবিল, নগদান, নগদ জমা, এগুলো সবই একই জিনিস। হ্যাঁ, তো সমাপনী হাতে নগদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে প্রারম্ভিক নগদ তহবিল। সমাপনী হাতে নগদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে প্রারম্ভিক নগদ তহবিল। আচ্ছা, এরপরে চলে যাব 25 নম্বর লেনদেনে। 25 নম্বর লেনদেনে বলেছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সাধারণত রেওয়া মিলে প্রারম্ভিক খাতে নগদ ও সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 3। উত্তর হচ্ছে কি? 1 ও 3। চলে যাব আমরা আমাদের প্রশ্ন নাম্বার 26। বলা আছে কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? দেখো, সম্ভাব্য সম্পদ অন্তর্ভুক্ত হয় না, সম্ভাব্য দায় অন্তর্ভুক্ত হয় না, অবিকৃত মজুদ পণ্য, এটা মানে হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্য, এটাও আসলে অন্তর্ভুক্ত হয় না, উপভাড়া যেটাকে আমরা বলি হচ্ছে সাবলেট, এটা আসলে আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। উপভাড়া বা সাবলেট এটা আমাদের কি হয়? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হয়। কোনটি রেওয়া মিলের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে? মনে রাখা লাগবে আমাদের আয়, দায় এবং মূলধন, এই হিসাবগুলো আমাদের রেওয়া মিলের ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। তাহলে এই জায়গায় দেখো বলছে কোনটি ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে? ব্যাংক জমার সুদ, এটা একটা আয়। প্রদত্ত ঋণ, এটা একটা বিনিয়োগ। বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য ভবিষ্যতে পাবো, তো এটাও একটা সম্পদ। প্রাপ্য ভাড়া, প্রাপ্য থাকা মানে এটা একটা সম্পদ, তাহলে এটা একটা সম্পদ।
সম্পত্তি হইলে আমরা লিখব ডেবিট পাশে, সম্পত্তি হইলে লিখব ডেবিট পাশে, বিনিয়োগ একটা সম্পদ লিখব ডেবিট পাশে, আয় আমরা লিখব হচ্ছে ক্রেডিট পাশে। তাহলে আয় পাশে লিখব কোনটি? ক্রেডিট পাশে লিখব হচ্ছে আমরা ব্যাংক জমার সুদ। কি লিখব ভাইয়া? ব্যাংক জমার সুদ। 28 নম্বর প্রশ্নে বলেছে দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি রেওয়া মিলের, আমি কি বলছি ভাইয়া? পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে আমরা ক্রেডিট করে দিব, তাই না? তাহলে দেনাদারের বাট্টা সঞ্চিতিও কি হবে? ক্রেডিট করে দিতে হবে। পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হবে। পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হবে। তো এটা তো দেনাদারের বাট্টা সঞ্চিতি, তাই না? তাহলে এটাকে আমরা কি করে দিব? ক্রেডিট করে দিব। এরপরে দেখো 29 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে আইএএসসি, কি বলা আছে ভাইয়া? বলা আছে আইএএসসি এর পূর্ণ রূপ কি? আইএএসসি এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখার তো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, এই যে খ নম্বরে। তাহলে আমাদের 29-এর উত্তর হচ্ছে খ। বলা আছে আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিশন কমিটি সুনির্দিষ্ট ছক প্রদান করেনি। কোনটার বিষয়ে সুনির্দিষ্ট ছক প্রদান করে নাই? উত্তর হচ্ছে রেওয়া মিল। তারা কিন্তু রেওয়া মিলের বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো ছক প্রদান করে নাই। তাহলে দেখো ভাই, আমরা কিন্তু এই যে আমাদের যে টাইপ 1-এর যে 30টা এমসিকিউ প্রশ্ন ছিল, আমরা কিন্তু খুব সুন্দর করে এটা আলোচনা করেছি। খুব সুন্দর করে আলোচনার মাধ্যমে আমরা টাইপ 1টা শেষ করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব টাইপ 2 নিয়ে। যারা যারা টাইপ 1-এর ক্লাসটা করলা, তোমাদের সবাইকে টাইপ 2-এর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের এই পর্বের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।